ধন্যবাদ। আপনার আবারও খুব কার্যকর কিছু পয়েন্ট ওনারা বলে ফেলছেন। আমি অন্য অ্যাঙ্গেল থেকে ধরি। দেখেন, ভারত প্রশ্ন নিয়ে আমরা 54 বছর ধরে কথা বলতেছি, হ্যাঁ। এবং শেখ হাসিনা যখন আপনার 75-এর পরে ক্ষমতায় আসলো আবারও, সে কিন্তু ভারত থেকে আসছিল, বলে এখনো কিন্তু সে ভারতে আছে। এবং আওয়ামী লীগ এই যে ধরেন একটা রাজনৈতিক দল আকারে অনেকে মনে করে, এটা কিন্তু কোনো রাজনৈতিক শক্তি না, এটা একটা লুটপাটের সিন্ডিকেট, জাস্ট রাজনীতি নাম দিয়ে আসছে। কারণ ফ্যাসিবাদের কোনো রাজনীতি থাকে না, থাকে একটা দানবীয় সংগঠন, তার থাকে একটা বিশাল অলিগার্ক বাহিনী, যেটা আওয়ামী লীগ করছে। এবং সেই বাহিনীর ফিলোসফিক্যাল কালচারাল লজিকটা তৈরি করছে ইন্ডিয়া, পার্টিকুলারলি কলকাতার দাদাবাবুরা। এবং বাংলাদেশটা আপনি কালচারালি যদি দেখেন, এটা ভারতীয় বাঙালির সংস্কৃতির একটা কলোনি আপনি হিসাবে পাঠ করতে পারেন এটাকে। আমাদের এখানকার সাংস্কৃতিক এই যে ধরেন যে পুরা চক্রটা বিচ্ছিন্ন ব্যতিক্রম বাদে এক একটা ভারত ভূখণ্ড, একটা কালচারাল ফিগার, হ্যাঁ, 3.5 হাত বডি, মনে হবে যে এক টুকরা ভারত হাইটা যাচ্ছে বাংলার জমিনে, হ্যাঁ। তো এবং এগুলো কিন্তু বেশিরভাগই এখন আবার ভারতেই আশ্রয় নিচ্ছে। এখন তাহলে আপনি ভারতকে ঠেকাবেন কিভাবে? প্রথম কথা হলো, ভারতের সাথে আমাদের, ভারতে গণতন্ত্রের মনা মানুষ আছে, ইন্টেলেকচুয়ালস আছে, তাদের সাথে আমাদের সংযোগ বাড়াইতে হবে। ভারতের সাথে সম্পর্কের ব্যাপারে আমাদের যে পারসেপশন, সেটা হলো বন্ধু না এনিমি পারসেপশন, এই জায়গায় আমাদের যেতে হবে। এবং জাতীয় ঐক্যের যে কথাটা আমাদের এখানে আলোচনা হচ্ছে, সেটা শুধু ছবির ঐক্য হইলে হবে না, সেটা ইস্যু ভিত্তিক। পানি, বর্ডার হত্যা, বাণিজ্য ঘাটতি, প্রত্যেকটা ধরে ধরে জাতিগত অবস্থানপত্র লাগবে। যেই ক্ষমতায় আসো গতিতে আপনার এরকম কিতাবুল মুকাদ্দাস থাকবে, এটা ধরাই দিবেন ভারতকে, দেখো তোমার ব্যাপারে আমাদের জাতিগত বক্তব্য হইলো এইটা বুঝা সম্পর্ক করে। একটা জাতিগত অবস্থানপত্র আমাদের লাগবে, এটা একটা সুন্দর একটা ডকুমেন্টেড অবস্থান, এটা ধরাই দিব আমরা, অন্য দেশকেও ধরাই দিব। একটা 2 নাম্বার, আপনি সার্ক, জিয়া রহমান সাহেব খুব যথার্থ ভাবেই করছেন, সার্ক করার মধ্যে দিয়ে ভারতকে কিন্তু বাধার একটা খুব সুন্দর প্রক্রিয়ার মধ্যে আনা হয়েছিল। সেই সার্কটা ভারত অকার্যকর করে রাখছিল। আমি দিল্লিতে ভ্রমণ গেছি যখন, এই 5-6 বছর আগে, কথাবার্তা বলার চেষ্টা করছি, শুধুমাত্র ভারতের কারণে সার্ক ওয়ার্ক করতে পারতেছে না। সবাই একটা বিষয়ে একমত হয়, ভারত দাদাগিরি করে। এখন ভারতকে বাদ দিয়ে সার্কের মতো আরেকটা সংগঠন আমাদের করতে হবে। এটা ভারত বাদে অন্য যে দেশগুলো আছে, কারণ আপনি দেখেন নেপাল থেকে শুরু করে সবগুলো দেশ ভারতকে কিন্তু লাল কার্ড শো করে দিচ্ছে। ফলে আপনি খুব সহজেই, আমি মনে করি ডক্টর ইউনূস সাহেব, উনি আমাদের গ্লোবাল পোস্টার বয়, উনি যদি একটা উদ্যোগ নেয়, হ্যাঁ, উনি সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা করতেছে। কিন্তু আমি যতটুকু স্টাডি করছি, ভারতকে রেখে সার্ক পুনরুজ্জীবিত হবে না, এটা আমি লিখে দিতে পারি, হবে না। এটা মৌখিকভাবে ভারত বলবে হ্যাঁ আসেন কাজ করি, একসাথে করা যায়, এটা তো খুব ভালো উদ্যোগ, কিন্তু ওয়ার্ক করতে পারবেন না আপনি ভারতের কারণে। করলে এত বছর সার্ক হয়েছে, হ্যাঁ, সেটা কিন্তু কোনো ওইরকম রেজাল্ট প্রতিবেশী দেশগুলো কেউই পায়নি, হ্যাঁ। তো এই জন্য ভারতকে বাদ দিয়ে একটা আন্তর্জাতিক, মানে সাউথ এশিয়ান একটা ব্লক করা দরকার, সেটা কালচারাল, ইকোনমিক্যাল সমস্ত কিছু, এবং ভারতকে দৌড়ের উপর রাখার জন্য। এবং এটা করা খুবই সম্ভব, এটা একটা উদ্যোগ নেওয়া দরকার। এটা আমি এই শোয়ের মাধ্যমে সরকারকে এবং যারা আছেন আমি প্রস্তাব দিচ্ছি, আমাদেরও ডাকতে পারেন, আমরা এটা নিয়ে কাজ করতে আগ্রহী, কথা বলবো, অসুবিধা নেই, হ্যাঁ। এটা একটা। আরেকটা হলো যে কালচারাল যে ইন্ডাস্ট্রিটা আমাদের, দেখেন সাংস্কৃতিক যে বয়ানটা এবং মুক্তিযুদ্ধের চেতনার যে বয়ানটা, এটা কিন্তু একটা ভারতীয় বাঙালির বয়ান, যারা যুদ্ধ করে নাই, ভারতের মাটিতে বসেছিল, হ্যাঁ, সেই ভারতের মাটিতে বৈশা তারা আইসা করলো কি, এমন একটা বয়ান দিল, দিয়ে আওয়ামী লীগের একটা মুক্তিযুদ্ধে মনোপলি বানাই ফেললো। একইভাবে এখন জুলাই অভ্যুত্থানে যারা ভুক্তভোগী, যারা 15 বছর ধরে সংগ্রাম করতেছি, আমরা কোথাও নাই, হ্যাঁ, যারা এই সরকারের এক ধরনের, মানে ধরেন কি বলবো, যে আচ্ছা আওয়ামী লীগ খারাপ, মুজিব ভালো, অথবা মুজিব খারাপ, আচ্ছা রবীন্দ্রনাথ ভালো, কোনো না কোনো শেল্টার, কোনো না কোনো সাইনবোর্ড ব্যবহার করে 15 বছর টিকা ছিল, সেই লোকগুলোই শাহবাগের পরাজিত শক্তি যাদেরকে আমরা বলি, সেই লোকগুলো জুলাইকে এমন ভাবে ন্যারেট করতেছে যে তথাকথিত মাস্টার মাইন্ড বাইর হচ্ছে, স্টেক হোল্ডার বাইর হচ্ছে, সমন্বয়ক বাইর হচ্ছে, জাতির পিতা ঘরে ঘরে পয়দা হচ্ছে, হ্যাঁ। আর যারা 15 বছর আন্দোলন করলো, এরা তুলসী পাতা, হ্যাঁ, এরা কি বলে তেজপাতা, তাই না? তো আপনার তাহলে 71-এ যে ঘটনাটা আপনি ঘটছেন, একটা জনযুদ্ধকে আওয়ামী যুদ্ধে রূপান্তর করছেন। জুলাইয়ের অভ্যুত্থানের আমরা বারবার বলছি, এটার সাবজেক্টিভিটি হলো প্লুরাল, এটার কর্তা সত্য হলো প্লুরাল। একক ক্রেডিট শুধু দাবি করবে শহীদরা। কোন জীবিত লোক যদি জুলাইয়ের ক্রেডিট দাবি করে, ও আন্দোলনের শত্রু, হ্যাঁ। সেখানে আপনি স্টেক হোল্ডার বাইর করেন, অংশীজন বাইর করে এই যে একটা প্লুরাল সাবজেক্টিভিটি, এই যে জেনজি জেনারেশন তার জীবন দিয়া সে ইতিহাসে তার নাম লেখাইছে, একটা কালেকটিভ মোরাল অভ্যুত্থান হয়েছে। মোরাল অভ্যুত্থান ইন আ সেন্স
ব্রাকের ছেলেটা বিসিএস এর চাকরির জন্য দাঁড়ায় নাই, ও চাকরির পরীক্ষাও দিবে না, তাহলে ও যে দাঁড়াইছে, হ্যাঁ, ওর একটা অ্যাসপিরেশন আছে, ও একটা নাগরিক ভিত্তিক রাষ্ট্র চায়, সেটার জন্য একটা পলিটিক্যাল আপনার সেটেলমেন্ট লাগবে। সেই পলিটিক্যাল সেটেলমেন্ট আপনি যদি বলেন এইবার স্থানীয় সরকারের আওয়ামী লীগের দোসর যারা আছে এদেরকে নিয়ে সুন্দর করে ইয়ে করে, হ্যাঁ, আপনি আবার একটা কিংস পার্টির মতো পার্টি করে এসে ক্ষমতা নিয়ে নেবেন, হবে না। আপনাকে আসতে হবে। এখন দেখেন, এখন ভুল বুঝাবুঝিটা কোথায় হচ্ছে? ভুল বুঝাবুঝি হচ্ছে আপনি মনে করতেছেন একটা অভ্যুত্থান করছেন, কিছু উইশফুল লোকজন এটাকে বিপ্লব বলার চেষ্টা করতেছে, হুইচ ইজ অ্যাবসলিউটলি গার্বেজ। এটা কোনোভাবে কোনো বিপ্লব না। কারণ বিপ্লব হওয়ার জন্য আমরা বারবার বলছি, আপনার বেসিক যে ইনস্টিটিউশনগুলো সেগুলোর উপর বিপ্লবী সংস্থার একটা কর্তৃত্ব থাকে, মিলিটারি, ব্যুরোক্রেসি, জুডিশিয়ারি, কোনো কিছুর উপর আপনার কোনো নিয়ন্ত্রণ নেই। হ্যাঁ, ফলে এটা একটা অভ্যুত্থান বললে এটার কোনো ইজ্জতের হেরফের হয় না। বিপ্লবী করতে হবে, বামপন্থী উত্তেজনা, এটা দরকার নেই আপনার। অভ্যুত্থান একটা ঐতিহাসিক ব্যাপার। ফলে এই যে অভ্যুত্থানের মধ্যে একটা ঐতিহাসিক কর্তাসত্তার অভ্যুদয় হয়েছে, সে তার অ্যাসপিরেশনকে যারা ক্ষমতা নিছে তাদের সাথে একটা কন্ট্রাডিকশন লক্ষ্য করা যাচ্ছে। ফলে আমি বলতেছি, এই অভ্যুত্থানের মধ্যে দিয়ে সমস্ত রাজনৈতিক দলগুলোর জন্য চ্যালেঞ্জ হলো এই যে নতুন জেনজির যে আপনার নাগরিক ভিত্তিক, ইনসাফ ভিত্তিক একটা রাষ্ট্রের আকাঙ্ক্ষা, এটাকে ধারণ করা। ফলে সংস্কার তো রাষ্ট্রের হওয়ার দরকার না, সংস্কার হইতে হবে সামাজিক স্তরে, পলিটিক্যাল মাইন্ডসেটের মধ্য দিয়ে। সেটা কিরকম সংস্কার, এক সেকেন্ড বলবো। যেমন ধরেন, পলিটিক্স আগে কি হইতো, আমি যেটা এর আগেও বলছি, আবারও বলি, আগে হইলো রাজনীতি করব মানে কি, আমি সেবা করতে চাই, হাসপাতাল করব, স্কুল করব, কলেজ করব, মানে পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। এখন উল্টাটা হবে, ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স। যে ছেলেটা রাস্তায় বিদায় পৃথিবী বইলা দাঁড়াইছে, ও কিন্তু মন্ত্রী এমপি হবে কিনা, নির্বাচনে ও জয়ী হবে কিনা, বা ও রাজনীতি করবে কিনা, এটার জন্য ও দাঁড়ায় নাই, ও আগে দাঁড়াই গেছে। সলিডারিটি মাস্ট বি সলিড। এই যে সলিডারিটি নিয়ে ও দাঁড়াইছে, তার মানে কি ও আগেই ফিলেন্থ্রপি হয়েছে। পলিটিক্স অফ কেয়ারের এই যে রাজনীতি, ও ড্রেনের ময়লা পরিষ্কার করতে গেছে, ও ট্রাফিক সিস্টেমের জন্য যে দাঁড়াই গেছে, এই যে কেয়ার, এই যে আপনার সলিডারিটি, এইটা হলো পলিটিক্স। আগেই আপনি হাজির হবেন। ফলে এখনকার রাজনীতি হবে আপনার ফিলেন্থ্রপি অ্যাজ পলিটিক্স, নট পলিটিক্স অ্যাজ ফিলেন্থ্রপি। হ্যাঁ, আগে আপনি ক্ষমতা পাবেন, এমপি মন্ত্রী হবেন, তারপরে এটা সেটা করবেন, জনগণের বড় বড় কথা বলবেন, ভোট চাবেন, এটা দরকার নাই। রাইট নাও আপনি আমার জন্য কি সার্ভিস দিচ্ছেন, এখন আপনি আমার সাথে কিভাবে আছেন, সেইটা হলো এখনকার রাজনীতি। ফলে আমি মনে করি এই অভ্যুত্থান সমস্ত রাজনৈতিক শক্তিগুলোর জন্য একটা চ্যালেঞ্জ আকারে হাজির হয়েছে। আমরা নতুন এই যে ঐতিহাসিক কর্তাসত্তা, সেখানে নিজেদেরকে আমি আর একটা দেখেন, সংস্কার, উন্নয়ন, হাবিজাবি সমস্ত ভারী ভারী কথা জনগণ বোঝে না। আমাদের স্বস্তিটা দেখতে হবে। শোনেন, রাজনীতিটাকে আমরা দেখি না উপর থেকে, নিচ থেকে দেখতে হবে। হ্যাঁ, ফলে এই যে পাওয়ারটা সবসময় এলিট ক্যাপচার হয়ে যায়, রাজনৈতিক ভাবেও হয়, অরাজনৈতিক ভাবে হয়। এই এলিট ক্যাপচার থেকে পাওয়ারটাকে বাঁচায়। আর জনগণ বলি না, আমরা আর জনগণ কেন্দ্রিক রাজনীতি দেখতে চাই না। জনগণ মানে বুঝি কি জানেন, আমার সমর্থক যারা। হাসিনাও কিন্তু সারাদিন জনগণ বলতো। আমরা নাগরিক ভিত্তিক রাষ্ট্র দেখতে চাই, যেখানে আমি যেই মতেরই হই, যেই আদর্শেরই হোক, রাষ্ট্রকে আমি প্রশ্ন করতে পারবো, রাষ্ট্রকে আমি অ্যাকাউন্টেবল করতে পারবো। এটা একটা। আরেকটা হলো দেখেন, আমাদের এখানে এই যে আপনার পুরা প্রক্রিয়ার মধ্যে, পলিটিক্যাল প্রক্রিয়াটা দেখেন, সংস্কার বলেন, যাই বলেন, আমরা সবসময় রাষ্ট্র দিয়ে শুরু করি। আপনি একটা গণতান্ত্রিক রাষ্ট্র করার জন্য এই যে 15 বছরে ফ্যাসিবাদের যে সামাজিকীকরণ হয়েছে, সমাজের যে মোরাল ফ্যাব্রিক ভেঙে গেছে, 20 লাখ টাকা দিয়ে প্রশ্ন কিনা ডাক্তার বানানোটা যে গর্বের ব্যাপার ছিল, হ্যাঁ, এটা যে লজ্জার ব্যাপার, এটা যে করা উচিত না, এই মোরাল সেন্সটা আপনার সমাজে জায়গায় তুলতে হবে। সেইটাই হলো অভ্যুত্থানের বড় শিক্ষা। তাহলে আপনি একটা সুন্দর গণতান্ত্রিক রাষ্ট্র আশা করতে পারেন।